হ্যালো এভরিওয়ান, আমি লরেন্জো। আপনারা দেখছেন চ্যানেল 8 নিউজ। আর আমরা চ্যানেল 8 নিউজ সবসময় থাকি তাদের সাথে যারা বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে অনেক আগে থেকে কাজ করছে। 2011 সালের 18 মে থেকে একটি ছোট্ট গ্রুপ কিভাবে এত বড় হয়ে গেল এবং কিভাবে গিনেস ওয়ার্ল্ডের নাম লেখালেন সেই গল্প শুনবো আজকে দুইজনের কাছ থেকে। ছোটবেলায় আমরা অনেকেই সাইকেল চালানো শিখেছি, শিখতে গিয়ে হাত পা ভেঙেছি, ইভেন নখও উল্টে ফেলেছি কেউ কেউ। আমার সাথে আজকে কথা বলবেন বিডি সাইক্লিস্টের দুইজন, একজন হচ্ছেন আরিফ ভাই এবং আমাদের রাহি ভাই। চলুন প্রথমেই তাদের মুখ থেকে শুনে আসি এই যে এত বড় যাত্রা সেটির সামান্য কিছু কথা। আরিফ ভাই শুরু করেন। থ্যাংক ইউ, খুব সুন্দর বলেছো। আসলে ব্যাপারটা আমি একদম জাস্ট সামারি করে একটু যদি বলি, বিডি সাইক্লিস্ট গ্রুপটা শুরু হলো কিভাবে। আর আমরা যারা ঢাকা শহরে থাকি মেইনলি, আমাদের আসলে উইকেন্ডে অল্প সময়ের মাঝে একটু ঘুরে আসবো, একটু রিক্রিয়েশন হবে, এরকম সুযোগ কিন্তু খুবই কম। তো আমার এই ব্যাপারটাই বুঝতে পেরেছিলেন আমাদের মোজাম্মেল হক ভাই সেই 2011 সালে, এবং সেটা এসে উনি একটা সমাধান বের করেছিলেন যে আমরা চাইলে কলিগরা মিলে উনি ওনার কলিগদেরকে নিয়ে সাইক্লিং করে ঘুরে আসতে পারেন চাইলে। সো হি স্টার্টেড সাইক্লিং ইন 2011 অন 18th মে। সে ফেসবুকে একটা গ্রুপ ওপেন করে বিডি সাইক্লিস্টস, এবং সে তার 2-3 জন কলিগদেরকে নিয়ে শুক্রবারে ঘুরতে চলে যায় সাইকেল নিয়ে। ওই রাইডের নাম দেয় সে বাইক ফ্রাইডে 1। ও আচ্ছা, মানে এই থেকে বাইক ফ্রাইডে জিনিসটা শুরু, নামটা শুরু। বাইক ফ্রাইডে 1 ছিল সেই 2011 সালে। ইনশাআল্লাহ আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের যে সেলিব্রেশনটা করব আগামী শুক্রবারে, সেটা হবে বাইক ফ্রাইডে 222। ওয়াও। সো সেই বাইক ফ্রাইডে 1 থেকেই শুরু। তারপরে তার বন্ধু বান্ধব অ্যাড হলো গ্রুপটার মাঝে। তার বন্ধু বান্ধব থেকে দেখা যায় সাইক্লিং রিলেটেড যারা ইন্টারেস্টেড তারা অ্যাড হলো, আমি অ্যাড হলাম। আমি বাইক ফ্রাইডে 3 তে জয়েন করি ফার্স্ট। আচ্ছা। তারপর ধীরে ধীরে গ্রুপটা বড় হলো, ধীরে ধীরে শুধু যে মজা করবো তা না, দেখা গেল যে একটা দায়িত্ব ব্যাপারটা চলে আসলো। আচ্ছা। বিকজ ইটস এ বিগ ইউনিটি নাও। সো ওই বাইক ফ্রাইডে যখন করতে থাকলাম, তখন দেখা গেল যে আসলে আর কি করা যায়। তখন দেখা গেল কিছু মানুষ এক্সপার্ট রাইডিং করতে যাচ্ছে, কার্ডিওভাস্কুলার ট্রেনিং করতে যাচ্ছে, রেস করতে যাচ্ছে। আচ্ছা। সো তখন জোশিলা স্যাটারডে শুরু হয়। ও আচ্ছা, মানে যারা জোশিলা সাইক্লিস্ট জোশ বেশি জানে। এখন একটা গ্রুপ খুব কষ্ট পাচ্ছে। কি হলো, বললো যে ভাইয়া আপনারা তো সাইক্লিং করার অনেক মজার কিছু করছেন, কিন্তু যারা সাইক্লিং পারে না তারা কি করবে। আচ্ছা। এখন সেখান থেকে আমরাও টেনশনে পড়ে গেলাম, আসলে কি করা যায়। মানে স্বাভাবিক, ঢাকা শহরে সাইকেল চালানোর মতো জায়গা বা শেখার জায়গাটা, যারা পারে তারা তো চলে আসছে, যারা পারে না তারা তো এত মজা, এত সুন্দর সুন্দর ছবি, কাশ আমি যদি যেতে পারতাম। আর ছেলেদের জন্য এটা ইজি। হ্যাঁ। তো তারপর থেকে শুরু হলো বিগিনার্স লেসন। আমরা শনিবারে বিগিনার্স লেসনটা করি। এখন মোহাম্মদপুরে এটা হয় সকাল 7:30টার সময়। ম্যাক্সিমাম সময় ওখানে ফিমেল পার্টিসিপেন্টসরাই বেশি থাকে, কারণ একটা মেল রাইডার্সের জন্য, একটা পার্টিসিপেন্টসের জন্য উনি যে কোনো জায়গায় একটা সাইকেল কিনে একটা ছেলে রাইড করে ফেলতে পারছে। আর একজন আপু বা একজন বোন, উনি হয়তো বা খুব ইজিলি সেটা পারছে না পরিবেশের কারণে। সো আমাদের ওখানে যদি আসে, ওখানে আমাদের কাস্টমাইজ সাইকেল থাকে, যেগুলো হ্যান্ডেল, পেছনে হ্যান্ডেল থাকে, হেল্প করতে পারি আমরা খুব সহজেই। সেখানে তারা শিখে থাকে সাইক্লিং। এক সময় একটা স্টোরি শুরু হয়, আমাদের একজন ডক্টর গ্রুপের, সে রেগুলার রাইডার ছিল, উনি চিটংয়ে একটা অজপাড়া গায়ে চিকিৎসা করে থাকেন। ওখানে তাদের চিকিৎসার জন্য ওই যে বাথরুম যেটা থাকে সেটা খুবই অপরিচ্ছন্ন, এবং ওটা কিছু মেরামতের দরকার ছিল, যেটা রোগীরাই খুব কষ্ট পেতেন। তো তখন আমরা নিজেরাই পার্সোনালি সাপোর্ট দিই, ওই কাজটুকু করানোর চেষ্টা করি। ওখান থেকে একটা আইডিয়া আসে যে আচ্ছা, আমরা তো এরকম একটা কাজ করলাম, তাহলে আমরা কোনো জেলায় গিয়ে ভালো কিছু করতে পারি কিনা। সো তখন চিন্তা করলাম যে ওকে ফাইন, লেটস মেক ইট নেম, গিভ ইট এ নেম। দ্য নেম কেম আউট উইথ 64 গুড অ্যাক্টস। 64 গুড অ্যাক্টস। দ্য প্ল্যান ওয়াজ, আমরা 64 জেলায়, যে কোনো একটি জেলায় সবাই মিলে সাইকেল নিয়ে যাব। কোনো একটা গ্রুপ অফ পিপল হতে পারে, কোনো একটা স্কুল কলেজ হতে পারে। আমরা ভালো কিছু নিজেদের স্পন্সরশিপ, নিজের পার্সোনালি যে যতটুকু পারি ওভাবে গিয়ে হেল্প করে আসবো। আর আমাদের একটা ইমার্জেন্সি টিম আছে, দেশের জন্য যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আমরা মনে করি যে আমরা একটা রিজনে কোনো কিছু করতে পারবো, আমরা সেটা করি। যেমন রানা প্লাজা একটা ঘটনা ঘটেছিল, সেখানে অনেক সময় গাড়িও যেতে পারেনি, কারণ জ্যাম ছিল, অনেক ঝামেলা ছিল। আমরা সাইকেল নিয়ে যে যা পেরেছি, সাইকেল নিয়ে একদম জাস্ট ইন 45 মিনিটস আমরা চলে গিয়েছিলাম। ঈদের সময় যে রাইডটা হয়, শেয়ার দ্য জয়।
সবাই তো ঈদের দিন সকালে উঠে নামাজ পড়ে, তারপরে ভালো কিছু খেয়ে হয়তো বা বের হয়, আত্মীয় স্বজনের বাসায় বের হয়। আমাদের ঈদটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। আচ্ছা, আমাদের ঈদটা ডিফারেন্ট হয় কিভাবে? আমরা আগের দিন কিছু গিফট কিনি। তো শেয়ার দ্য জয় রাইডে আমরা ওই আমাদের গিফটগুলো ব্যাগে নিয়ে আমরা কোনো একটা বস্তিতে চলে যাই, কোনো একটা স্লামে গিয়ে আমরা বস্তির ওই ঘুম থেকে তারা ঘুমিয়ে থাকে তাদেরকে ঘুম থেকে উঠাই, ঘুম থেকে উঠিয়ে তাদের যেটা কোনো বেবি যদি থাকে বাচ্চাদের গিফটগুলো দিয়ে দিই, চকলেট দিয়ে দিই, যাদের কাপড় চোপড় থাকলে বয়স্কদের কাপড় চোপড়গুলো দিয়ে দিই, টি শার্ট দিয়ে দিই। এবং একটা অ্যামেজিং জিনিস আমরা খেয়াল করি যে ঈদের সময় তো আমরা অলওয়েজ এক্সাইটেড থাকি, লাইক ঈদের দিন আজকে একটা স্পেশাল ডে, আজকে একটা ডিফারেন্ট কিছু। কিন্তু ওই গরিবদের জন্য কিন্তু ঈদের দিন একটা নর্মাল দিনের মতো, আর 365টা দিনের মতোই। এবং ওই মুহূর্তে তারা যখন ভিড় হয়ে যায়, তারা যখন খুশি থাকে, একটা বাচ্চা যখন একটা গিফট পায়, ওইটাই তাদের কাছে ঈদের দিন। সো এটা একটা অসাধারণ একটা ফিলিংস, শেয়ার দ্য জয়, ওটাও আমরা করে থাকি। তাহলে মানে ছোট্ট একটা গ্রুপ থেকে মজা করে সাইকেল রাইড দিয়ে শুরু হয়ে একদম ঘুরতে ঘুরতে সোশ্যাল ওয়ার্ক পর্যন্ত, দায়িত্ব ঘাড়ে নিয়ে এবং শেষ পর্যন্ত ঈদের খুশি সবার সাথে ভাগাভাগি করার ব্যাপারটাও কিন্তু বিডি সাইক্লিস্টের রয়েছে। 70,000 মেম্বারের হঠাৎ কি মনে হলো যে তারা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর একটা প্রস্তুতি নিচ্ছিল এবং আজকে তারা হয়ে গেছে সেটা? হ্যাঁ, সেটা হয়ে গেছে। সেই গল্পটা শুনবো আপনার কাছ থেকে রাহিব ভাই। আচ্ছা, গল্পের ব্যাকগ্রাউন্ডটা একটু বলি। ইনফ্যাক্ট 2013-র কথা যদি বলি, তখন আমরা মোটামুটি আমাদের যে টার্গেট ছিল ঢাকা শহরের 5% মানুষকে রেগুলার কমিউট, যেটা বাস, তারপর হচ্ছে পার্সোনাল গাড়ি দিয়ে যারা ব্যবহার করছে, তাদেরকে আমরা সাইকেলে নিয়ে আসবো। সেটা ধীরে ধীরে আমরা তখন পিক টাইমে চলে এসেছি। মোটামুটি শহরের মধ্যে সাইক্লিং কালচারটা শুরু হয়ে গেছে, স্টুডেন্টরা করছে, কর্পোরেটে যারা অফিসে কাজ করছে তারাও করছেন। এমনকি শুধু তাই না, ঢাকার বাইরেও ছোট ছোট ক্লাবগুলো তৈরি হয়েছে। বিডি সাইক্লিস্ট ইজ এ বিগার আমব্রেলা, তার মধ্যে দেখা যাচ্ছে ছোট 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 ক্লাব তৈরি হচ্ছে, তারা তাদের রাইড করে দিচ্ছে। সো আমরা একটা সময় বলে থাকি যে এই টুংটাং, সাইকেলের বেলের টুংটাংটা আর মানিক মিয়াতে নেই। এটা অলিগলি থেকে শহরতলিও বলবো না, একেবারে গ্রামের মেঠোপথ পর্যন্ত চলে গেছে। সো ইটস নো লঙ্গার কমিউট, বাট ইটস এ বিগ কমিউনিটি যারা ফান পছন্দ করে, শেয়ার ফান। আর এই বিলঙ্গিং যেটা হয়, আমরা আমাদের থটস গুলো শেয়ার করতে পারি। অফিস শেষে কি হয়, আমরা বাড়ি ফিরতে ফিরতেই 2 ঘন্টা চলে যায়। হ্যাঁ, দেখা গেল আমি হাফ এন আওয়ারই বাসায় চলে আসতে পারছি, বাসায় আসতে আসতেই কিন্তু ঢাকা শহরে আপনি চারপাশে দেখলে অনেক গল্প পাবেন। এটাও কিন্তু একটা মানে ফান লাভ করার মতো একটা ব্যাপার। সো 2013-তে যখন আমরা সিচুয়েশনে চলে যাই, তখন আমরা চিন্তা করি যে লেটস ডু সামথিং। বিডি সাইক্লিস্ট মোটামুটি বাংলাদেশে আমরা যা করতে চেয়েছিলাম, আমরা উই আর ইন দ্য রাইট ট্র্যাক। তখন আমরা চিন্তা করছিলাম যে আর কি কি ওয়ে হতে পারে যেটা থ্রুতে উই ক্যান আপলিফট বিডি সাইকেল, উই ক্যান আপলিফট বাংলাদেশ টুয়ার্ডস দ্য গ্লোব। তখন আমরা ভাবলাম যে ওকে, এই 70,000 পরিবার কে নিয়ে কি করা যায়। তখন আমরা বললাম এরা তো ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে। তো আমাদের কাছে মনে হয়েছে উই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। ব্যাক ইন 7 জানুয়ারি 2016 তখন কোনো একটা সন্ধ্যায় আমাদের মাথায় আসলো যে আমরা আসলে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করব। কিন্তু গিনিস খায় না মাথায় দেয়, এই সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। ব্যাপারটা ওরকম। আর এর আগে যারা গিনিস নিয়ে কাজ করেছেন, দেখা যাচ্ছে অনেক এক্সটার্নাল এজেন্সি কাজ করেছে, স্পন্সররা কাজ করেছে, স্কিল সেট ছিল যারা এই কাজগুলো আগে করেছে। বাট আমাদের ক্ষেত্রে আমরা একেবারেই নতুন। ফার্স্ট টাইম যখন আমরা অ্যাডমিনদের সাথে কথা বললাম বা আমাদের ফোরাম বিভিন্ন জায়গায় যখন মেসেজটা দিলাম যে if we can break a Guinness World Record, and everyone is like, what the heck you are going to do? How are you going to do? Is it possible even? I mean, I feel like I'm a crazy guy and everyone is so perfect information. They're giving perfect information. So it was very difficult for me to believe that we can do it. Right. And we kept believing that we can do it. And then we kept communicating with other people that we can do it. And then finally we got our hope and informations, and then finally we gave those informations to our forum, and they finally understood that yes, we can do it. Then plan became the success. Please, right. তো তখন ঠিক ঈদের আগে, মোস্ট প্রবাবলি রোজার ঈদের আগে, আমরা একটা প্রি অ্যাপ্লিকেশন তৈরি করি। গিনেজের একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়, অনেক কিছু ডকুমেন্টস দিয়ে আমরা কি রেকর্ড করতে যাচ্ছি, সেখানে কি থাকবে, কিভাবে করবো, এন্ড এভরিথিং, ওটা আমরা সাবমিট করি। সাবমিট করার পর আমার মনে আছে কোরবানি ঈদের পর, রোজার ঈদের পরে হঠাৎ একদিন ইমেল আসলো যে হ্যাঁ, তোমাদের প্রি অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড। তো সেটা ঈদের আনন্দটা আর দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। যখন আমরা এই রেসপন্সটা পেয়ে গিয়েছি গিনেস থেকে, you guys can
ব্রেক দ্য রেকর্ড, তখন আমরা মডারেটরদের সাথে কথা বললাম। তখন প্রত্যেকটা মডারেটর মানে তার মানে শরীরের মধ্যে যত এনার্জি আছে, এনার্জি নিয়ে বললো যে হ্যাঁ আমরা এনার্জি কেম আউট, আমরা ইফ ইউ গিভ এ ট্রাই অনেস্টলি উই ক্যান ট্রুলি ব্রেক ইট। সো একজন মানুষ আছে খুবই পারফেকশনিস্ট, হ্যাঁ, পারফেকশনিস্ট লাইক হি নিডস ইন এনিথিং 100%, even if it is 99.5%, কেন 0.5 মিস যাবে? You must answer, you can't miss this 0.5. So that perfectionist is ফুয়াদ ভাই, রাইট। আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। ফুয়াদ ভাই ওয়াজ নট ইন ফেসবুক। আমাদের বিডি সাইক্লিস্টের একটা মোস্ট অ্যাক্টিভিটিসই হয় ফেসবুকে, বাট ফুয়াদ ভাই ফর সাম আদার রিজনস হি লেফট ফেসবুক ফর লাস্ট 1 year এরকম, ফেসবুক ইউজ করেনি। ফাইনালি alhamdulillah he activated his account. It was like anything else, like আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও যতটুকু খুশি হয়েছি আমার মনে হয় ওটার কাছাকাছি লেভেলের খুশি ফুয়াদ ভাই যেদিন আসছিল আমি এরকম খুশি হয়ে যাবে। এবং we started believing more strongly, yes we have ফুয়াদ ভাই now and we have every other admins, we have every volunteers geared up and we can just do it in a short of period of time. আচ্ছা, গিনেসের আসলে অনেকগুলো রুলস এন্ড রেগুলেশনস ছিল বা আছে এই পার্টিকুলার অ্যাটেম্পটের পিছনে বা রেকর্ডের পিছনে। তার মধ্যে একটা হলো আপনার টোটাল অ্যাটেম্পটের 10% যদি রুলস এন্ড রেগুলেশন ভায়োলেট করে দ্য এন্টায়ার অ্যাটেম্পট ইজ গন। ফর এক্সাম্পল আমরা যদি 5000 নিয়ে করি তাহলে কি 500 যদি কোনো কারণে ভায়োলেট করে, ইভেন তো আমরা 4500 রাইডার পাচ্ছি যেটা ওয়ে ahead than 984, বাট স্টিল আমাদের অ্যাটেম্পটটা ভন্ড হয়ে যাবে। সো এটা একটা অনেক বড় রিস্ক। তারপর আমরা চিন্তা করি কি করা যায়, দেন আমরা একটা রেজিস্ট্রেশন ওপেন করে দিই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। 2500 জন যখন রেজিস্ট্রেশন করে তো আমাদের ধারণা ছিল দেখি আসলে সবাই রেজিস্ট্রেশন করলে যে আসবে তো তাও না। হ্যাঁ, ট্রায়াল রাইডটা দেওয়ার পর তো আমাদের যে কমান্ডার ইন চিফ ফুয়াদ ভাই সে রাস্তায় মাথায় হাত যে আমার মনে হচ্ছে যে আই হ্যাভ নো আইডিয়া যে আমরা কি করতে যাচ্ছি। সে আসলে পুরাই হতাশ। এইভাবে আমরা সবাই ইনফ্যাক্ট ভেরি ডিফিকাল্ট। দেখা যাচ্ছে আমাদের একটা নির্দিষ্ট গ্যাপ বলা ছিল গিনেস থেকে যে 2টা সাইকেলের মাঝখানে 3টা সাইকেলের বেশি গ্যাপ থাকতে পারবে না। যদি আমরা মূল টিমকে তখন বলেছিলাম যে হ্যাঁ 5 ফিট বা 6 ফিট বা একটা সাইকেল আমরা গ্রুপকে জানাই নাই, আমাদের রুলসের জানানোর রুলসের মধ্যে 2টা সাইকেলের মধ্যে একটা সাইকেল পরিমাণ গ্যাপ থাকলে হবে সেটা বলা ছিল, কিন্তু সেটাও আমরা মেইনটেইন করতে পারছিলাম না। দেন আমরা গ্রুপে জানিয়ে দিই যে আমরা 2টা সিলেকশন রাইড করব, এই সিলেকশন রাইডে 2টোর মধ্যে আপনাকে একটাতে অবশ্যই আসতে হবে। আপনি এখন চাংখারপুল থাকেন অথবা চিটাগং থাকেন, আপনাকে এসে অবশ্যই রাইডে সিলেকশন রাইডে আসতে হবে। হ্যাঁ, তো সিলেকশন রাইডে আমরা কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিই। আমাদের যারা ভলান্টিয়ার ছিল বা অ্যাক্টিভিস্ট আমরা ছিলাম, আমরা আসলে ওই বেসলাইনের উপর ভিত্তি করে যারা আসলে ওই রুলস এবং রেগুলেশন গুলো মানতে পারছে না তাদেরকে আমরা একটু আলাদাভাবে রেখে দিয়ে রাখি। সো যারা উত্তরে যেতে পেরেছেন সেই 2টা সিলেকশন রাইড থেকে আলটিমেটলি তাদেরকে আমাদের মূল রাইড বা 16 ডিসেম্বরের যে রাইডটা সেখানে সুযোগ দেওয়া হয়েছিল আর কি। এখন এখানে একটা মজার ব্যাপার, 16 ডিসেম্বর যখন আমরা পরের দিন সকালবেলা প্রোগ্রামে যাব, রাতে হঠাৎ করে ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে বলা হলো আমরা আমাদের রাইড আমাদের নির্ধারিত ভ্যালুতে করতে পারবো না। দেয়ার আর সাম ভ্যালিড রিজন ফর হুইচ ওনারা হয়তো আমাদেরকে বলেছেন যে হ্যাঁ তোমরা রাইডটা করতে পারবে না। তো তখন তো আমাদের মাথায় বাজ, প্রেসে চলে গেছে, করতে পারবো না মানে কি ক্যান্সেল হবে না, কোনো সাইকেল চলবে না এরকম নির্দেশনা। তখন আমরা কি করব? আমাদের তো পুরোপুরি মাথায় হাত, মানে অ্যাক্টিভেশনের পুরোটাই শেষ, এখন শুধুমাত্র মূল ইভেন্টে আমরা যাব আর কি, বাদ বাকি সব কাজ শেষ। আমাদের যে পার্টনার তারাও তৈরি, এখন কি করব। তারপরে আমাদের কমান্ডার ইন চিফ ফুয়াদ ভাই ওনাদেরকে আসলে এই স্পেসিফিক রাইডের ভ্যালুটা বোঝালেন যে এই রাইডটা গুলো কি হবে, আমরা আরো উচ্চ পদস্থ যতটুকু আমরা কিভাবে ডিসিপ্লিন ভাবে চালাবো, আমরা ওখানে ক্যাওস তৈরি করব না, আমাদের কারণে ওখানে কোনো প্রবলেম হবে না, এরকম কিছু রেসপন্সিবিলিটি আমরা দেওয়ার পর উই আর ভেরি ভেরি লাকি এন্ড থ্যাঙ্কফুল টু দোজ পিপল যারা আলটিমেটলি আমাদেরকে এই পারমিশনটা আসলে করতে দিয়েছেন। সো হ্যাটস অফ টু দ্যাম। সো এরপরে যেটা হয় 16 ডিসেম্বর আমরা সকালবেলা বিজয় রাইডে চলে যাই। সো আমরা 12:45 শুরু করে প্রায় 40 মিনিট পরে আমরা ফিনিশিং মার্কে একে চলে আসি। কিন্তু চলে আসার পর আমাদের রাইডটা কেমন হলো দ্যাট উই রিয়েলি ডোন্ট নো। আমাদের মডারেটর, অ্যাক্টিভিস্ট বা ভলান্টিয়ার, উই আর ইন দ্য রাইড, সো দেয়ার ইজ নো থার্ড আই এক্সেপ্ট দ্য ক্যামেরাস। সো আমরা পরে স্টুয়ার্ডস বা উইটনেস যারা ছিলেন ওনারা আমাদেরকে বললেন যে আমরা সাকুল্যের 14 জন ছাড়া 1186 জন সাকসেসফুলি সবগুলো রুলস এন্ড রেগুলেশনস মেনেই আমরা করতে পেরেছি।
Then we decided আমরা আসলে কোনো সেকেন্ড অ্যাটেম্পটে যাব না, whatever we did that's fine. দেন আমাদের ফাইনালি সেখানে রাইড কমপ্লিট বা শেষ হয়ে যায়, সেটা ঘোষণা দেওয়া হয়। ঘোষণা দেওয়ার পর আমরা যে যার বাড়ি চলে গেলাম। আমরা এতই ভয় ছিলাম কি হচ্ছে না হচ্ছে, এর মধ্যে আবার ছুটি এন্ড এভরিথিং। আমাদের যারা পার্টিসিপেন্ট ছিল সবাই খুব ভাবছে যে আসলে আমাদের রেকর্ড হলো কি হলো না, আমরাও কিছু কোনো উত্তর দিতে পারছি না। বাট এনিওয়ে ওনারা যখন আমাদের রেকর্ড ইভ্যালুয়েশন শুরু করেন, ফরচুনেটলি উইদিন 4 days আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটকামটা পেয়ে যাই, এবং একেবারে আমরা যে 1186 ক্লেম করেছি এক্স্যাক্টলি 1186 অ্যাপ্রুভ হয়েছে। সো দ্যাট ওয়াজ এ বিগ অ্যাচিভমেন্ট। মানে শুনতে খুব সহজ মনে হয়, লংগেস্ট সিঙ্গেল লাইন অফ বাইসাইকেলস। হ্যাঁ, এখন অনেক মানুষই ভাবে যে এটা তো কোনো ব্যাপারই না, আরে 1100 মানুষ একসাথে একটা লাইনে সাইকেল চালাবে, এটা কোনো ব্যাপারই না। The same thought we thought few months back, but after we going through the whole process, we understood it's not a big deal, it's a huge deal. So কিন্তু যারা ভাবার তারা তো ভাববেই। So এখন আমাদের ভবিষ্যতের যে চিন্তা ভাবনা, রাইট, আমাদের যে ইনিশিয়াল প্ল্যানটা ছিল যে 5% সাইক্লিস্টকে বা 5% মানুষকে আমরা বাইসাইকেলে নিয়ে আসবো, যেটা আমরা স্লোলি বাট গ্র্যাজুয়ালি আমরা ওইদিকে এগোচ্ছি। গোয়িং ফরওয়ার্ড আমরা ইন্টারন্যাশনাল লেভেলের রেসগুলো চেষ্টা করবো ধীরে ধীরে স্লোলি বাট গ্র্যাজুয়ালি অ্যারেঞ্জ করা যায় কিনা, দেশের মধ্যে এটা একটা কালচার তৈরি করা। অলরেডি আমাদের একটা টিম আছে বিডি সাইক্লিস্ট, টিম বিডি সাইক্লিস্ট। এর পাশাপাশি আরো কয়েকটা টিম হয়তো তৈরি হচ্ছে যারা ইন্টারন্যাশনাল রেস অ্যাটলিস্ট ওই লেভেলে না হোক বাট স্লোলি ওরা ওই দিকে যাচ্ছে, মানে তারা ওভাবেই তৈরি হচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের টিম বিডিসি আমরা ইউকে এর একটা স্ট্যান্ডার্ডই ফলো করে হয়তো আমাদের প্র্যাকটিসটা করছি। সো মানে উই আর স্লোলি বাট গ্র্যাজুয়ালি আমরা উই আর মুভিং টুয়ার্ডস দ্যাট কালচার, সাইক্লিং এজ এ স্পোর্টস। সো আমরা চেষ্টা করবো সামনে যেমন ট্যুর দে ফ্রান্স, হ্যাঁ ওখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফ্রান্সে যাচ্ছে, ইউকে তে যাচ্ছে, ট্যুর দে ফ্রান্সে অংশগ্রহণ করেছে। আমাদের টার্গেট উই উইল হ্যাভ এ ট্যুর দে বাংলাদেশ অফ আওয়ার ভার্সন বিডি সাইক্লিস্ট দ্যাট উইল বি ওপেন ফর এভরিওয়ান, এবং বাইরে থেকে মানুষ আসবে বাংলাদেশে এখানে পার্টিসিপেট করার জন্য। থিংস আর চেঞ্জিং, পিপল আর কমিউটিং উইথ দেয়ার বাইক, অফিসে যাচ্ছেন, অনেকে বিয়ে খেতে যাচ্ছেন সাইকেল করে, অনেকে বিয়ে করছেন সাইকেল করে। সো থিংস আর চেঞ্জিং, উই আর আশাবাদী। এবং অনেকে বলে থাকেন, আমি লাস্টে একটা কথা বলে শেষ করতে চাই, অনেকে বলে থাকেন বিডি সাইক্লিস্ট আপনাদের মেসেজটা কি ভাই, আপনারা আসলে কি বলতে চান? আমি বলতে চাই বিডি সাইক্লিস্টের কোনো মেসেজ না, উই আর দ্য মেসেজ। বলা হয় যে বাঙালি 100 বাঙালি কখনো এক হতে পারে না। আপনি অনেক জায়গায় এটা শুনবেন যে হ্যাঁ 100 বাঙালি আসলে কখনো এক হতে পারে না, বাট আমরা আসলে প্রমাণ করে দিয়েছি যে 100 না 1000 বাঙালি যদি ভিশন থাকে, যদি আপনি অনেস্ট থাকেন হোয়াট ইউ আর গিভিং, 1000 বাঙালি কিন্তু এক হতে পারে। আমরা এটা প্রমাণ করে দিয়েছি। এন্ড নাও উই নো আমাদের ইনার বিলিফটা একটা স্ট্যান্ডার্ডে তৈরি হয়েছে। আমরা চাইলে আমরা নট অনলি বিডি সাইক্লিস্ট, আমরা বাংলাদেশিরা চাইলে উই ক্যান ডু এনিথিং টু এভরিথিং। আসলে এর পরে আমার বলার কিছু থাকে না। আমরা চ্যানেল 8 এর পক্ষ থেকে বিডি সাইক্লিস্টকে অভিনন্দন জানাতে চাই এই শুভক্ষণে, এবং আমার সাথে এখন আরিফ ভাই এবং রাহি ভাই দুজনই রয়েছেন, তাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।